গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের তৃতীয় ক্লাস করতে যাচ্ছি। আজ আমরা পলিনোমিয়াল ইকুয়েশনস এই অধ্যায় থেকে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি সম্পর্কে জানব এবং আমরা কিছু অঙ্কের সমাধান করব। এর আগে আমরা এই যে পলিনোমিয়াল ইকুয়েশনস এই অধ্যায়ের দুইটা ক্লাস আমরা করেছি। তোমরা ওই ক্লাসগুলো অবশ্যই ভালো মতো দেখবে, আর বাসায় যে হোমওয়ার্ক দেওয়া থাকে সেগুলা অবশ্যই প্র্যাকটিস করবে। দেখো, আমরা জানি দ্বিঘাত সমীকরণের হচ্ছে যে সাধারণ রূপ, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। আমরা জানি এটা একটা দ্বিঘাত সমীকরণ এবং দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ রূপ হচ্ছে এটাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। তো এখন এই দ্বিঘাত সমীকরণের যদি মূলদ্বয় আলফা এবং বিটা হয়, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি আলফা এবং বিটা হয়, তাহলে এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করে আমরা যেটা পাই, দেখো আমরা এটাকে যদি সমাধান করি তাহলে আমরা এই দ্বিঘাত সমীকরণের চলক হচ্ছে কি এক্স, তাহলে আমরা পাই কি এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টয়েস এ। দেখো এই সমীকরণটাকে সমাধান করলে আমরা কি পাই, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টয়েস এ, তাই না? তো এখানে হচ্ছে দেখো এখানে আছে প্লাস মাইনাস আছে, তাহলে আমরা এর আগের ক্লাসে আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়েছি। দেখো এখানে হচ্ছে দুইটা মূল আছে, এক্স এর ভ্যালু হচ্ছে কয়টা, দুইটা। তো একটাকে যদি আমরা আলফা আর একটাকে যদি আমরা বিটা ধরি তাহলে আমরা কি পাবো, আলফা ইকুয়াল টু মাইনাস বি, আমি প্রথমে প্লাস নিলাম, রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টয়েস এ। ওকে, আর যদি আরেকটাকে যদি আমি বিটা ধরি তাহলে বিটা ইকুয়াল টু আমরা কি পাবো, মাইনাস বি, এখানে নিয়েছি প্লাস, তাহলে এখানে নিব মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টয়েস এ। তাহলে একটা হচ্ছে কি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টয়েস এ, আরেকটা হচ্ছে কি মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টয়েস এ। ওকে, দেখো এখানে রুটের ভিতরে যে অংশটা আছে, দেখো এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এখানেও যেটা আছে এখানেও একই বি স্কোয়ার মাইনাস ফোর এ সি রুটের ভিতরে যে অংশটা আছে। এই রুটের ভিতরে যে অংশটা আছে এটাকে বলা হয় হচ্ছে ডিসক্রিমিন্যান্ট। ঠিক আছে, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ডি দ্বারা, ডি। এটাকে কি বলে, ডিসক্রিমিন্যান্ট। ডিসক্রিমিন্যান্ট মানে হচ্ছে নিশ্চায়ক বা পৃথায়ক বলা হয় এটাকে, নিশ্চায়ক, নিশ্চায়ক বা পৃথায়ক বলা হয়, নিশ্চায়ক বা পৃথায়ক। ঠিক আছে, তো এটা হচ্ছে নিশ্চায়ক বা পৃথায়ক বলা হয়। এই যে রুটের ভিতরে যে অংশটা আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে এটা সমান আমরা কি ধরবো, ডি, ডিসক্রিমিন্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই অংশটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই অংশটা হচ্ছে পৃথায়ক বা নিশ্চায়ক। এখন দেখো এই পৃথায়ক বা নিশ্চয়কের উপর নির্ভর করে এই সমীকরণের মূলগুলা কেমন হবে। আবারও বলছি, এই যে সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জি প্লাস সি ইকুয়াল টু জিরো, এই যে সমীকরণ দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের মূলগুলা কেমন হবে সেটা নির্ভর করে হচ্ছে এই যে রুটের ভিতরে যে অংশটা আছে এই অংশটার উপর। তার মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যেটা সমান আমরা ডি ধরলাম, এই ডি এর উপর নির্ভর করে এই সমীকরণের মূলগুলা কেমন হবে, মানে মূলের প্রকৃতি কেমন হবে। তো দেখো প্রথমে আমরা একটা জিনিস দেখি, খেয়াল করো, ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইটার উপর নির্ভর করে হচ্ছে এই যে সমীকরণ, এই সমীকরণের মূলগুলা কেমন হবে সেটা। ঠিক আছে, তাহলে এখন আমি তোমাদের বক্স আকারে দেখাই। দেখো এখানে হচ্ছে আমি একটু বক্স আঁকাবো কয়েকটা। দেখো দেখো প্রথমে হচ্ছে ডি ইকুয়াল টু যদি জিরো হয়,
ডি ইকুয়াল টু জিরো হলে, ডি ইকুয়াল টু যদি জিরো হয় মানে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই টোটাল অংশটা যদি জিরো হয় তাহলে মূলদ্বয় বাস্তব ও সমান হবে। ডি ইকুয়াল টু জিরো হলে কি হবে? মূলদ্বয় বাস্তব ও সমান, বাস্তব ও সমান হবে। ওকে, তার মানে হচ্ছে ডি ইকুয়াল টু যদি জিরো হয়, ডি ইকুয়াল টু জিরো হলে মূলদ্বয় হবে হচ্ছে বাস্তব ও সমান। ডি ইকুয়াল টু জিরো হলে মূলদ্বয় বাস্তব ও সমান হবে। ঠিক আছে, এখন দেখো যদি ডি মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মানটা, এদিকে খেয়াল করো, একটুখানি খেয়াল করো, এখানে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো হয়ে যায় তাহলে আমাদের এই যে প্লাস মাইনাসের পরে এই অংশটা থাকছে না, তাহলে দেখো এইদিকে দেখো এক্স ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? মাইনাস বি বাই টোয়াইসে। তো এখানে যদি এই অংশটা জিরো হয়ে যায় তাহলে এখানে আমরা কি পাই? মাইনাস বি বাই টোয়াইসে। আবার এই অংশ জিরো হলে আমরা কি পাই? মাইনাস বি বাই টোয়াইসে। তার মানে মূলদ্বয় আলফা এবং বিটা সমান হয়ে যায়, তাই না? তাহলে ডি ইকুয়াল টু জিরো হলে মূলদ্বয় বাস্তব এবং সমান হয়। আমরা বাস্তব একটা মান পাই কিন্তু মূলদ্বয় সমান হয়, এটাও সমান, এটা সমান, এটা। ঠিক আছে, এখন দেখো ডি গ্রেটার দ্যান যদি জিরো হয় তার মানে হচ্ছে ডি গ্রেটার দ্যান জিরো, তার মানে হচ্ছে যে এই যে রুটের ভিতরে এই যে অংশটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই অংশটা যদি জিরোর থেকে বড় হয়, এই অংশটা যদি জিরোর থেকে বড় হয় তাহলে কিন্তু আমরা একটা বাস্তব মূল পাবো, কিন্তু সেটা অসমান হবে, মানে সমান হবে না। দেখো ডি গ্রেটার দ্যান জিরো হলে মূলদ্বয় বাস্তব ও অসমান। ডি গ্রেটার দ্যান জিরো হলে মূলদ্বয় বাস্তব ও অসমান। দেখো এখানে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরোর থেকে বড় হয় তাহলে সেটাকে রুট করলে আমরা একটা মান পাবো। ঠিক আছে, তাহলে আমরা যখন একটা মান পাবো সেটাকে প্লাস মাইনাস করলে আমরা দুই রকম মান পাবো। তার মানে এটা আলফা এবং বিটা সমান হবে না, কিন্তু আমরা একটা বাস্তব মান পাবো, দুইটা মানই আমাদের বাস্তব হবে। ঠিক আছে, তাহলে ডি গ্রেটার দ্যান জিরো হলে মূলদ্বয় বাস্তব এবং অসমান। ওকে, আবার এখানে দেখো এখানে আবার এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এখান থেকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এদিকে একটু খেয়াল করলে বুঝতে পারবে। এখান থেকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দেখো একটা হচ্ছে ডি পূর্ণবর্গ সংখ্যা হলে, এদিকে দেখো ডি মানে কি? বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এইটা যদি টোটালটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়। পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, আমি বলি, যে সংখ্যাকে কোনো একটি সংখ্যার বর্গরূপে লেখা যায় সেটাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। যেমন দেখো নাইনকে আমরা থ্রি এর বর্গরূপে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, আবার দেখো এটা 25, এটাকে আমরা 5 এর বর্গরূপে লিখতে পারি। তাহলে এই 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, মানে যে সংখ্যাকে কোনো একটা সংখ্যার বর্গরূপে লেখা যায় সেই সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। ঠিক আছে, তাহলে এখন দেখো ডি যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ্বয় মূলদ হবে। দেখো ডি পূর্ণবর্গ হলে, খেয়াল করো, ডি পূর্ণবর্গ হলে মূলদ্বয় মূলদ হবে, মূলদ্বয় মূলদ। ডি পূর্ণবর্গ হলে মূলদ্বয় মূলদ হবে। ঠিক আছে, আর এখানে যদি দেখো ডি পূর্ণবর্গ না হলে মূলদ্বয় অমূলদ হবে। ডি পূর্ণবর্গ না হলে, ডি পূর্ণবর্গ না হলে মূলদ্বয় অমূলদ হবে, অমূলদ। মূলদ কি অমূলদ কি এগুলো তোমাদের কিন্তু আমি প্রথম অধ্যায়ের ক্লাসে শিখাইছি। ঠিক আছে, তাহলে ডি পূর্ণবর্গ না হলে মূলদ্বয় অমূলদ হবে, আর ডি পূর্ণবর্গ হলে মূলদ্বয় মূলদ হবে। ঠিক আছে, এখন দেখো এখানে ডি ইকুয়াল টু জিরো হলে মূলদ্বয় বাস্তব ও সমান হয়। এখানে আবার দুই ভাগে ভাগ করা যায়। ডি ইকুয়াল টু জিরো মানে এই অংশ যদি জিরো হয়ে যায়, এই অংশ জিরো হয়ে গেলে আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই টোয়াইসে, বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই টোয়াইসে, আলফা এবং বিটা সমান, এজন্য মূলদ্বয় সমান হবে এবং বাস্তব হবে। এদিকে আবার একটু খেয়াল করো, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি দেখো তাহলে আমরা কি পাই? ডি ইকুয়াল টু জিরো হওয়ার পরেও দেখো
এখানে ডি ইকুয়াল টু 0 হলে এই অংশ তো আমাদের থাকছে না, তাহলে আমাদের বি এবং এ এই দুইটার উপর নির্ভর করছে, বি থাকছে আর এ থাকছে, তাই না? এখানে বি আর এ, এখানেও বি আর এ থাকছে, ঠিক আছে? তাহলে এ ও বি যদি মূলদ হয় তাহলে মূলদয় মূলদ হবে। এদিকে খেয়াল করো, এ ও বি মূলদ হলে এ ও বি যদি মূলদ হয়, এ ও বি মূলদ হলে মূলদয় মূলদ হবে, মূলদয় মূলদ। এ ও বি মূলদ হলে মূলদয় মূলদ হবে। আর এ ও বি এর কোনো একটা যদি, এ অথবা বি মানে যে কোনো একটা যদি অমূলদ হয় তাহলে মূলদয় অবশ্যই অমূলদ হবে। আবারও বলছি, দেখো এখানে এ ও বি মানে দুটি যদি মূলদ হয় তাহলে মূলদয় মূলদ হবে, আর এ ও বি এর কোনো একটা যদি মানে যে কোনো একটা যদি অমূলদ হয় তাহলে মূলদয় অবশ্যই অবশ্যই অমূলদ হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এ অথবা বি, এ অথবা বি অমূলদ হলে মূলদয় অমূলদ হবে। এ অথবা বি অমূলদ হলে মূলদয় অবশ্যই অবশ্যই অমূলদ হবে, ঠিক আছে? এ অথবা বি যদি অমূলদ হয় তাহলে মূলদয় অবশ্যই অবশ্যই অমূলদ হবে। দেখো এটা গেল, এটা হচ্ছে ডি গ্রেটার দ্যান 0 হলে এখান থেকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, আবার ডি ইকুয়াল টু 0 হলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এখন দেখো এই যে ডি মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই টোটাল বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা যদি ডি যদি 0 থেকে ছোট হয়, ঠিক আছে, এই টোটাল বি স্কোয়ার মাইনাস 4ac-র এই মানটা যদি 0 থেকে ছোট হয় তাহলে রুটের ভিতরে মাইনাস চলে আসে। তাহলে রুটের ভিতরে যদি মাইনাস চলে আসে তাহলে আমরা অবশ্যই অবশ্যই জানি যে আমরা আর বাস্তব সংখ্যা পাবো না, আমরা তখন কি পাবো, জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা পাবো, তাই না? তাহলে এই রুটের ভিতরে যদি মাইনাস হয় অর্থাৎ ডি লেস দ্যান 0 হয় তাহলে মূলদয় অবশ্যই অবশ্যই কী হবে, জটিল বা কাল্পনিক সংখ্যা হবে। কারণ আমরা জানি রুটের ভিতরে মাইনাস আসলে আমরা বাস্তব কোনো মান পাই না, ঠিক আছে? তাহলে ডি লেস দ্যান 0 হলে মূলদয় জটিল বা কাল্পনিক সংখ্যা হবে, জটিল বা কাল্পনিক, ঠিক আছে? ডি লেস দ্যান 0 হলে মূলদয় জটিল বা কাল্পনিক হবে। ওকে, তাহলে দেখো প্রথম থেকে আমি আবারও বলছি একটু, দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের দুইটা মূল হচ্ছে আমরা কি জানি, আমরা ধরলাম হচ্ছে আলফা ও বিটা। এখন দেখো এই সমীকরণটাকে সমাধান করলে আমরা এক্স ইকুয়াল টু কী পাই, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টয়েস এ। এটাকে আমরা একটা আলফা আর একটা বিটা মানে প্লাস মানটাকে আলফা নিলাম আর মাইনাস মানটাকে যদি বিটা নিই তাহলে সেক্ষেত্রে আমরা আলফা ইকুয়াল টু এইটা আর বিটা ইকুয়াল টু এইটা, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? এখন এই সমীকরণের এই যে মূল এক্স ইকুয়াল টু এই মূলের প্রকৃতি মানে এই মূলদ্বয় কেমন হবে সেটা নির্ভর করে এই রুটের ভিতরে যে অংশটা আছে এই অংশটার উপর। তো এটা হচ্ছে আমরা কি জানি, রুটের ভিতরে এই অংশটা হচ্ছে কি ডিসক্রিমিন্যান্ট বা নিশ্চায়ক বা পৃথায়ক বলা হয়। তো এখন এই ডিসক্রিমিন্যান্ট ডি 0 হলে মূলদয় বাস্তব ও সমান হবে। আবার সেক্ষেত্রে এর 0 হওয়ার পরে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এটা 0 হয়ে গেলে বি আর এ থাকে, তাহলে এ ও বি দুটাই যদি মূলদ হয় তাহলে মূলদয় মূলদ হবে, আর এ ও বি এর যে কোনো একটা যদি অমূলদ হয় তাহলে মূলদয় অমূলদ হবে, ঠিক আছে? আবার দেখো এই যে ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এই অংশটা যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা বাস্তব দুইটা মান পাই, এখানেও একটা মান পাবো এখানেও একটা মান পাবো, কিন্তু এই মান আর এই মান সমান হবে না কারণ এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাই না? তাহলে বাস্তব ও অসমান হবে মূলদয়, ঠিক আছে? এখন দেখো এই যে ডি 0 থেকে বড়, এখন 0 থেকে বড় তো অনেক সংখ্যা আছে, তো এখন এই ডি এর মানটা যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদয় মূলদ হবে, আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে মূলদয় অমূলদ হবে। ওকে, এখন এরপরে দেখো এই যে রুটের ভিতরে আমরা জানি যে মাইনাস মান চলে আসলে সেক্ষেত্রে আমরা জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা পাই। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি লেস দ্যান 0 হয় মানে ডি লেস দ্যান 0 হয় তাহলে মূলদয় জটিল বা কাল্পনিক সংখ্যা হবে। ওকে, তো আমরা এরপরে একটা ম্যাথ করব। দেখো দেখো কে এর মান কি হলে কে এর মান কি হলে
কে মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস 2 এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলি বাস্তব ও সমান হবে। মূলগুলি বাস্তব ও সমান হবে। দেখো কে এর মান কি হলে কে মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলি বাস্তব ও সমান হবে। ওকে, তাহলে বাস্তব ও সমান হতে গেলে আমরা কি জানি? বাস্তব ও সমান হতে গেলে আমরা জানি হচ্ছে কি ডি, তার মানে হচ্ছে নিশ্চায়ক বা পৃথায়ক ডিসক্রিমিন্যান্ট, যেটা বি স্কোয়ার মাইনাস 4ac। বাস্তব বা সমান হতে গেলে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা কি হবে? এটা ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে মূলদ্বয় বাস্তব হবে এবং সমান হবে। আমি একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি মূলদ্বয় বাস্তব এবং সমান কথাটা থাকলেই ডি ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই যে সমীকরণ এটাকে এ এক্স স্কোয়ার, এই সমীকরণের সাথে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এদিকে খেয়াল করো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে এই সমীকরণকে যদি তুলনা করি তাহলে এখানে এর মান হচ্ছে কে মাইনাস 1, বির মান হচ্ছে কি এখানে হচ্ছে প্লাস, তাহলে এখানে বির মান হচ্ছে মাইনাস কে প্লাস 2, মাইনাস কে প্লাস 2 হচ্ছে বির মান আর সির মান হচ্ছে 4। ওকে, তাহলে এই দেখো এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, তার মানে এই সমীকরণের বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা অবশ্যই 0 হবে, কারণ মূলগুলি বাস্তব ও সমান বলছে, তাই না? তাহলে কি লিখবো আমরা? যেহেতু সমাধান আমরা লিখবো হচ্ছে কি, যেহেতু মূলগুলি বা মূলদ্বয় বাস্তব ও সমান, যেহেতু মূলগুলি বাস্তব ও সমান সুতরাং কি হবে? পৃথায়ক শূন্য হবে। তাই না? যেহেতু মূলগুলি বাস্তব ও সমান সুতরাং পৃথায়ক কি হবে? শূন্য হবে। ওকে, তাহলে অতএব পৃথায়ক কি? পৃথায়কটা আমরা বের করব কি? এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এখানে বি স্কোয়ার, এখানে কি বললাম? বির মানটা কি? মাইনাস কে প্লাস 2, তাহলে বির মানটা হচ্ছে মাইনাস কে প্লাস 2, এই টোটালটা হচ্ছে বি। তাহলে বি স্কোয়ার মাইনাস 4 এর মান কি বললাম? কে মাইনাস 1, তাহলে কে মাইনাস 1 হচ্ছে এ, মাইনাস 4a আর সির মান হচ্ছে কি? 4, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। ওকে, এরপরে দেখো এখান থেকে আমরা এটাকে যদি আমরা এই যে এস মাইনাস কে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে আমরা এখানে এই এ মাইনাস বি হোল স্কোয়ার করবো, তাহলে কে স্কোয়ার প্লাস এটা হচ্ছে কি হবে? 4k প্লাস 4, কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4, দেখো মাইনাস এখানে 4 তাহলে 16k, আর এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 16 ইকুয়াল টু 0, তাহলে কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4 মাইনাস 16k প্লাস 16 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো এখান থেকে হচ্ছে আমরা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? কে স্কোয়ার মাইনাস 12k প্লাস 20 ইকুয়াল টু 0। কে স্কোয়ার এই যে হচ্ছে প্লাস 4k মাইনাস 16k, তাহলে মাইনাস 12k আর প্লাস 16 প্লাস 4 ইকুয়াল টু প্লাস 20। তাহলে এখন এটাকে মিডল টার্ম করো, মিডল টার্ম করলে কি হবে? কে স্কোয়ার মাইনাস 10k মাইনাস 2k প্লাস 20
ইকুয়াল টু 0, এটা আমরা করতে পারি কে স্কোয়ার মাইনাস 10k মাইনাস 2k প্লাস 20 ইকুয়াল টু 0, এটা জাস্ট মিডল টার্ম করবে তোমরা, ঠিক আছে। তাহলে এরপরে দেখো এখান থেকে যদি কে কমন নিই তাহলে কে মাইনাস 10, আর এখান থেকে হচ্ছে মাইনাস 2 যদি আমি কমন নিই তাহলে কে মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে কি পাই, কে মাইনাস 10 আর হচ্ছে কে মাইনাস 2 ইকুয়াল টু 0, কে মাইনাস 10 এবং কে ইন্টু কে মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব কি পাই আমরা, কে ইকুয়াল টু 10,2। ওকে, কে ইকুয়াল টু আমরা পাই হচ্ছে 10,2, তার মানে কে এর দুইটা মান আমরা পাই। তাহলে এদিকে খেয়াল করো, এখানে কি বলছে কোশ্চেনে, কে এর মান কি হলে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের মূলগুলি বাস্তব ও সমান হবে। তাহলে আমরা দেখলাম যেহেতু সমীকরণের মূলগুলি বাস্তব ও সমান, সুতরাং অবশ্যই এই সমীকরণের যে পৃথায়ক বা নিশ্চায়ক, তার মানে এই যে ডি ডিসক্রিমিন্যান্ট বি স্কোয়ার মাইনাস 4ac এটা 0 হবে। ওকে, তাহলে এই সমীকরণের বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু আমরা 0 লিখলাম। লেখার পরে আমরা কে এর মান পেলাম কি 10 এবং 2, তার মানে কে এর মান 10 এবং 2 হলে এই সমীকরণের মূলগুলি বাস্তব ও সমান হবে। ঠিক আছে, ওকে। তো আমরা এরপরে আরো একটি ম্যাথ করব। দেখো যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুইটি আলফা ও বিটা হয়, তাহলে সি এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়াল টু 0, সি এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটি আলফা ও বিটা এর মাধ্যমে প্রকাশ করো। আলফা বিটা এর মাধ্যমে প্রকাশ করো। ঠিক আছে, দেখো অঙ্কটা দেখো, যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটি আলফা ও বিটা হয়, তাহলে সি এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটি আলফা কমা বিটা এর মাধ্যমে প্রকাশ করো। তার মানে এই সমীকরণের মূল দুটি আলফা বিটা যদি হয় তাহলে এই সমীকরণের মূল দুটিও আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো সমাধান। দেওয়া আছে হচ্ছে কি, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা, তাই না? তাহলে আমরা কি জানি, অতএব মূলদ্বয়ের যোগফল, তার মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু আমরা কি জানি মাইনাস বি বাই এ। আমরা এর আগের ক্লাসে প্রথম ক্লাসে করেছি মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ। ওকে, তাহলে মাইনাস বি ডিভাইডেড বাই এ, এবং মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু আমরা কি জানি আলফা বিটা ইকুয়াল টু মানে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু আমরা কি জানি, এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল তার মানে আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, এই যে সি ডিভাইডেড বাই এ, সি ডিভাইডেড বাই এ। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, তাই না?
তাহলে এখন এই সমীকরণের মূল দুইটা বের করতে হবে, যেটা আলফা এবং বিটা এর মাধ্যমে বের করতে হবে। ওকে, তাহলে এখন এই সমীকরণে এখন দেখো, এখন cx স্কয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়াল টু 0, cx স্কয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়াল টু 0, এই সমীকরণের সমাধান করে আমরা x এর মান বের করব এবং x এর মান বের করব যেটা আলফা এবং বিটা এর মাধ্যমে বের হবে। ওকে, এই যে আলফা এবং বিটা এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে এখন দেখো এদিকে খেয়াল করো, এই সমীকরণে এখানে যখন আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, নিচে কিন্তু এ আছে, এখানেও আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, নিচে কিন্তু এ আছে। এখন দেখো এই সমীকরণ থেকে আমি যদি এ কমন নিই, অথবা যদি পুরা সমীকরণটাকে যদি আমি এ দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাই? এদিকে খেয়াল করো, আমরা এ কমন নিলাম, এখান থেকে যদি এ কমন নিই তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? সি বাই এ ইন্টু এক্স স্কোয়ার, তারপরে পাবো হচ্ছে আমরা এখানে হচ্ছে প্লাসটা রাখি, আমরা প্লাসটা রাখলাম, রেখে মাইনাসটাকে এখানে ভিতরে নিয়ে গেলাম, 2 এখানে মাইনাস বি ডিভাইডেড বাই এ এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। দেখো আমরা এ কমন নিছি, এই সমীকরণ থেকে এ কমন নিছি, এ যদি কমন নিই অথবা এ দ্বারা পুরো সমীকরণটাকে ভাগ করছি, তাহলে সি বাই এ ইন্টু এক্স স্কোয়ার, এখানে জাস্ট এই যে মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসছি, এখানে প্লাস নিচ্ছি, তাহলে 2 ইন্টু বি বাই এ, যেহেতু এ দ্বারা ভাগ করছি তাহলে মাইনাস বি বাই এ ইন্টু এক্স প্লাস এখানে এ দ্বারা ভাগ করলে কি থাকে 4 ইকুয়াল টু 0। ওকে, এরপরে দেখো, এরপরে সি বাই এ ইকুয়াল টু আমরা কি জানি? সি বাই এ ইকুয়াল টু আলফা বিটা, তাহলে এখানে আমরা আলফা বিটা বসাই দিব, আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস বি বাই এ, এই যে মাইনাস বি বাই এ ইকুয়াল টু আলফা প্লাস বিটা। ওকে, তাহলে এখানে আমরা কি বসাবো? আলফা প্লাস বিটা ইন্টু এক্স, আলফা প্লাস বিটা ইন্টু এক্স, এই যে মাইনাস বি বাই এর মানটা বসালাম, আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। ওকে, এরপরে এই সমীকরণটাকে সমাধান করলে আমরা যে এক্স এর মানটা পাবো সেটা অবশ্যই আলফা এবং বিটার মাধ্যমে বের হবে, কারণ আমরা আলফা বিটা কিন্তু এই সমীকরণের ভিতরে আমরা ঢুকাই ফেলছি, তাই না? তাহলে এখন দেখো সমাধান করি আমরা, আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 আলফা এক্স প্লাস 2 বিটা এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। এখন এখান থেকে আলফা এক্স কমন নাও, তাহলে আলফা এক্স ইকুয়াল টু, এখান থেকে যদি আমি আলফা এক্সটা কমন নিই তাহলে থাকবে হচ্ছে বিটা এক্স, একটা এক্স থাকে আলফা এক্স কমন নিলে, বিটা এক্স প্লাস 2 আলফা এক্স কমন নিলাম, প্লাস এখান থেকে যদি আমরা 2টাকে কমন নিই তাহলে থাকবে হচ্ছে কি বিটা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা 2টাকে কমন নিলে বিটা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, তাহলে পরের লাইনে আমরা কি পাই? দেখো বিটা এক্স প্লাস 2 আর এখানে পাই হচ্ছে আলফা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, তাহলে অতএব হয়, আমরা কি লিখতে পারি? অতএব হয় বিটা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 অথবা আলফা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে অতএব হয় বিটা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 অথবা আলফা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব, তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি পাবো? মাইনাস 2 ডিভাইডেড বাই বিটা। ওকে, আবার এখানেও ঠিক তেমনি এক্স ইকুয়াল টু আমরা কি পাবো? মাইনাস 2 ডিভাইডেড বাই আলফা। তাহলে আমরা এক্স এর দুইটা মান পাই, একটা হচ্ছে কি এক্স এর দুইটা মান, একটা হচ্ছে কি মাইনাস 2 ডিভাইডেড বাই বিটা, আর একটা হচ্ছে কি মাইনাস 2 ডিভাইডেড বাই আলফা। ওকে, তাহলে আমরা কি লিখতে পারো? অতএব এক্স ইকুয়াল টু মাইনাস 2 ডিভাইডেড বাই বিটা কমা মাইনাস 2 ডিভাইডেড বাই আলফা। এক্স ইকুয়াল টু কী পেলাম আমরা? মাইনাস 2 ডিভাইডেড বাই বিটা কমা মাইনাস 2 ডিভাইডেড বাই আলফা। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণের যে দুইটা মূল আমরা পেয়েছি সেটা হচ্ছে দেখো মাইনাস 2 বাই আলফা, আর একটা হচ্ছে কি মাইনাস 2 বাই বিটা। তার মানে এই সমীকরণের মূলদ্বয়কে কিন্তু আমরা আলফা এবং বিটা এর মাধ্যমে বের করলাম, ঠিক আছে, মানে এর মাধ্যমে প্রকাশ করলাম। ওকে, তার মানে এখানে কোশ্চেনটা প্রথম থেকে আবারও একটু দেখো, যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটি আলফা ও বিটা হয়, তাহলে সি এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটি আলফা কমা বিটা এর মাধ্যমে প্রকাশ করো।
তাহলে এই যে সমীকরণের মূল আলফা বিটা দেয়া ছিল, এখান থেকে আমরা আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ পাই। এখন এই সমীকরণের মূলকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এই সমীকরণ থেকে আমরা প্রথমে এটাকে কমন নিলাম, নিয়ে সি বাই এ আর মাইনাস বি বাই এ আকারে নিয়ে আসলাম। পরে সি বাই এ আর মাইনাস বি বাই এর মানটা বসাইছি, বসাই ক্যালকুলেশন করার পরে আমরা যে মূল পেয়েছি, মানে এই সমীকরণের চলকের যে মান পেয়েছি সেটা হচ্ছে মাইনাস 2 বাই বিটা আর একটা হচ্ছে মাইনাস 2 বাই আলফা। তার মানে এই সমীকরণের সমাধান করে আমরা কিন্তু আলফা এবং বিটা এর মাধ্যমে মূল দুইটা বের করলাম। ওকে, তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই বাসায় নিয়মিত প্র্যাকটিস করবে। আর হচ্ছে তোমরা সবাই যে আমাদের সরকারের দেয়া যে করোনা সংক্রান্ত নির্দেশনাবলী আছে সেগুলো সবাই বাসায় ঠিকঠাক মতো মেনে চলবে, বাইরে কেউ বের হবে না, এবং বাসায় সবাই ঠিকঠাক মতো হোমওয়ার্কগুলা করবে। ঠিক আছে, তোমাদের কিছু হোমওয়ার্ক থাকবে, দেখো এখানে আমি লিখে দিচ্ছি। হোমওয়ার্ক তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে অনুশীলনী 4.1 অনুশীলনী 4.1 দেখো অনুশীলনী 4.1 থাকবে হচ্ছে 8-2, এরপরে হচ্ছে 12-2, এরপরে থাকবে হচ্ছে 13-2, এরপরে হচ্ছে 16-1। সবগুলা কিন্তু সেম, বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। 16-1, 14-5 আর হচ্ছে উদাহরণ 6। দেখো হোমওয়ার্কগুলো দেখো, অনুশীলনী 4.1 8-2, 12-2, 13-2, তারপরে হচ্ছে 16-1, 14-5। তোমাদের যে বই আছে, যে বইটা আমরা পড়ি ওই বইয়ের, ঠিক আছে, 14-5 আর হচ্ছে উদাহরণ 6, এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা বাসায় সবাই সুন্দর করে হোমওয়ার্কগুলা খাতায় করে রাখবে, আমি কিন্তু খাতা দেখব। ওকে, তো ধন্যবাদ সবাইকে।